আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো সবাই। ডিইউ এমসিকিউ এক্সাম 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এক্সামটা বেসিক্যালি নিব গত বছরের বি ইউনিটের প্রশ্নের মতো করে, সেটার উপর বেস করে আমি প্রশ্নটা তৈরি করেছি। যেহেতু এক্সাম, তুমি প্রত্যেকটা প্রশ্ন একটু থামাবা, নিজের খাতায় উত্তরটা লিখবা, ভেবে দেন আমার সাথে উত্তরটা মিলাবা এবং শেষে আমাকে জানাবা তোমার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে। এবং রীতিমতো আমি চাই তুমি ক্লাসে একটা রিয়েকশন দিয়ে ফেলে এখনই। ক্লাসটা অবশ্যই বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিবা, শেয়ার করে দিয়ে। তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পেলেই তো আমি মোটিভেশন পাবো এবং তোমাদের জন্য তোমাদের পরীক্ষা আগ অবধি এভাবে ক্লাস নিয়ে যাব, এক্সাম নিয়ে যাব, যেটা তোমাদের অবশ্যই কাজে দেবে ইনশাআল্লাহ। পরীক্ষায় ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমার এই প্রশ্ন সমাধানের বিষয়টা তোমাদেরকে হেল্প করবে। আজকের এক্সামের প্রথম যে প্রশ্নটা, The flood did not dash us that much. কি হবে উত্তর? পজ করো, দেন আমার সাথে মিলাও। The flood did not, বুঝতে পারছো বাক্যটা পাস্ট টেন্সে আছে, তাহলে did not এর পর আমাদের একটা প্রিন্সিপাল ভার্ব লাগবে। এখন অপশনের চারটার দিকে আসো ভাই। একটা প্রিন্সিপাল ভার্ব নিবা, আমরা জানি এফেক্ট আর ইফেক্ট, এ এফ এফ ই সি টি এফেক্ট, আর একটা হলো ই এফ এফ ই সি টি ইফেক্ট। দেখো ভাই, দুটার পার্থক্য হলো এফেক্ট যেটা, এটা কিন্তু ভার্ব আর ইফেক্টটা কিন্তু নাউন। তাহলে তুমি নিশ্চয়ই ইফেক্টেড নিবা না, নিবা তুমি এ আর ডি, মানে এফেক্ট দিয়ে। এবার দ্য ফ্লাড ডিড নট এফেক্টেড কে আমরা বলি ভাই? আমার মনে হয় না, কারণ পাস্ট টেন্স তো দিয়ে শুরু হয়েছে, নেগেটিভ সেন্টেন্স। ডিড নট হলে তারপর আমরা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখি, তাই না? তাহলে তুমি এফেক্টেড লিখতে পারবা না। ওকে, এফেক্টেড লিখতে পারতা যদি বাক্যটা ডিড নট এর পয়েন্টটা না থাকতো। তুমি লিখতে দ্য ফ্লাড এফেক্টেড, বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পজিটিভ মুডে। নেগেটিভ মুডে কিন্তু ডিড নট এফেক্টেড লিখি না, ডিড নট এফেক্ট লিখি। ইয়েস, উত্তর হলো ডি নাম্বার। কারেক্ট, ইউ আর কারেক্ট। তাহলে দ্য ফ্লাড ডিড নট এফেক্ট আস দ্যাট মাচ। নেক্সট ওয়ান, চুজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম। হিজ অ্যাক্ট সারপ্রাইজড মি। উত্তর কি হবে ভাবো। আসো ভাই বোন, সারপ্রাইজড একটা ভার্ব। আমরা নরমালি অ্যাক্টিভ থেকে পেসিভ করতে গেলে পেসিভ সেন্টেন্সের অবজেক্টের আগে আমরা প্রিপোজিশন বাই লিখি। তবে আমরা ব্যতিক্রম হিসেবে অবশ্যই খেয়াল রাখতে হবে, এমন কিছু ভার্ব আছে যাদের পরে বাই হয় না, উইথ হয়, ইন হয়, এট হয়, টু হয়, এরকম কিছু। এদেরকে আমরা খেয়াল রাখতে হবে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে দেখো, হিজ অ্যাক্ট সারপ্রাইজড মি, আমরা মিটাকে আই বানাবো, সব জায়গায় দেখো আই আছে। এবং সারপ্রাইজড ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবং খেয়াল রাখো, আমরা কিন্তু ন্যারেশনে আসলে টেন্স পাল্টানোর ইস্যু থাকে, ভয়েসে কিন্তু আমরা টেন্স পাল্টাই না। অ্যাক্টিভে যেই টেন্স থাকে পেসিভ ওই টেন্সে রাখি, শুধুমাত্র একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসি। তাহলে এখানে সারপ্রাইজ পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো ওয়াজ ওয়ার। তাহলে আই এর সাথে আমরা ওয়াজ ওয়ার লিখবো। দেখো উত্তর একটাই পাইছো তুমি, বাকিটা না পারলেও হয়। এবং আমরা যেটা বলছিলাম, সারপ্রাইজের সাথে কিন্তু অ্যাট হয়, লুক। তাহলে উত্তরে তুমি নিশ্চয়ই বি নিয়েছো ভাইয়া। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ অ্যাক্ট, আমি তার কাজে কি হয়েছি, কষ্ট, মানে আশ্চর্য হয়ে গেছি। ওকে, এবং তোমরা নিশ্চয়ই এক শব্দটার মানে ইন্টারচেঞ্জ পারো। এক শব্দটার অর্থ কাজ যেমন হয়, এক শব্দের অর্থ কিন্তু আইনও হয়। এক অর্থ কাজ, এক অর্থ আইন। যদি এক শব্দের অর্থ কাজ হয়, তাহলে এক শব্দের ভার্বও কিন্তু একটি, মানে এক শব্দটা নাউন আকারে যদি বসে, এক শব্দটা যখন নাউন অর্থ হয় দুইটা, কাজ এবং আইন। এখন এক শব্দের যদি কাজ অর্থে ভার্ব খুঁজি আমরা, তাহলে এক অর্থে আবার কাজ করা। আবার এক শব্দটা নাউন যদি অর্থ হয় আইন, তাহলে এটা যদি ভার্ব খুঁজি, তাহলে ভার্ব হবে কি ভাইয়া? ইনএক্ট, আইন প্রণয়ন করা। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার। তাহলে হিজ অ্যাক্ট সারপ্রাইজড মি, এটা হলো অ্যাক্টিভ। পেসিভ করতে গেলে আমরা কি পেলাম? আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ অ্যাক্ট। নেক্সট ওয়ান করো, ওয়েন দ্য ওয়েদার গট ওয়ার্স, মানে আবহাওয়া যখন খারাপ হয়ে গিয়েছিল, উই হ্যাড নো চয়েস ড্যাশ টু গো হোম। খুব ভালো কোয়েশ্চেন। ইয়েস, আমরা উত্তরে নিশ্চয়ই লিখে ফেলেছি। আমরা দেখছি এখানে ওয়েন দ্য ওয়েদার গট ওয়ার্স, মানে পাস্ট টেন্স আছে, এই পাস্ট আমরা ওই পেশাও পাস্ট টেন্সে পাবো। দেখো হ্যাড আছে, পাস্ট টেন্স দিয়ে বোঝাচ্ছে। হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট না, কিন্তু হ্যাডের পর ভি3 থাকলে পাস্ট পারফেক্ট। উই হ্যাড নো চয়েস, আমাদের কোনো চয়েস ছিল না, ড্যাশ টু গো হোম, মানে বাড়ি যাওয়া ছাড়া। তাহলে ছাড়া অর্থে এখানে যে চারটা শব্দ আছে, কোন শব্দটা হইতে পারে? ইয়েস, তুমি বাট শব্দের অনেক রকম অর্থ হয়, এবং বাট শব্দটার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যেটাকে আমরা বলি সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, নিশ্চয়ই পড়ে ফেলেছো। না পড়লে এটা ভালো করেই পড়ো ভাই। বাট শব্দের অর্থ ছাড়া হয়, বাট শব্দের অর্থ কিন্তু হয়, তাই না?
বাট শব্দের অর্থ কিনতে হলে কনজাংশন, বাট শব্দের অর্থ ছাড়া হলে প্রিপোজিশন, তারপরে বাট শব্দটা কিন্তু নেগেটিভ রিলিভ প্রনাউন কিন্তু হতে পারে। দ্যার ইজ নো ওয়ান বাট লাইক হিম, এমন কেউ নাই যে তারে ভালোবাসে না, এমনটা। হ্যাঁ, তাহলে উত্তর আমরা পেয়েছি সি নাম্বার। ইয়াস, when the weather got worse, যখন আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল, we had no choice but to go home, বাড়ি যাওয়া ছাড়া আমাদের কোনো অপশন ছিল না। we had no choice, আমাদের কোনো অপশন ছিল না, মানে চয়েস ছিল না, পছন্দ ছিল না, বাট টু গো হোম, বাড়ি যাওয়া ছাড়া। এবং এই যে হোম শব্দটা কিন্তু অ্যাডভার্ব, বুঝতেই পারো। টু গো হোম, কোথায় যাওয়া, বাড়ি যাওয়া, অ্যাডভার্ব, এবং এটা খুব করে আসে অ্যাডমিশন টেস্টে। নেক্সট ওয়ান, I decided not to take the course because dash too easy. চিন্তা করেছো ভাই বোন? I decided not to take the course, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই কোর্সটা না নিতে, বিকজ, কারণ। বিকজ অর্থ কারণ, খেয়াল করে, বিকজ অর্থ কি, কারণ, তারপর অবশ্যই সেন্টেন্স লাগবে। আর বিকজ অফ মানে কারণে, তারপর সেন্টেন্স থাকে না। বিকজ তারপর সেন্টেন্স খোঁজো, তার মানে তোমার একটা সাবজেক্ট ভার্ব লাগবে ভাইয়া। দেখো, শুধু ইট দিলে হয় না, শুধু ইটস দিলে হয় না, তুমি জানো নিশ্চয়ই। ইটস মানে হলো ইহার, কি, ইহার। ইটস এর পর একটা পজিটিভ থাকে, তাই না? এটা মিলে না। আর এটা কি শব্দ, জীবনে দেখছো ইটস, সি, কি এটা? নিশ্চয়ই তুমি ইটারে নিয়েছো। ইয়েস, এই ইটস মানে হলো ইট ইজ। তাহলে উত্তরে নিয়েছো, আই ডিসাইডেড নট টু টেক দ্য কোর্স, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কোর্সটা না নিতে, বিকজ, কারণ, ইটস টু ইজি। ইটস মানে কি, ইট ইজ টু ইজি, মানে এটা খুব সহজ, এই জন্য আমি নিলাম না, এই আর কি। তাহলে এখানে আমার একটা কথা বলতে মন চায়, বলবো তোমাদের? বলে ফেলি। হ্যাঁ, কি সেটা ভাইয়া? দেখো, এই ডিসাইড ভার্বটাকে তোমরা নিশ্চয়ই এমন ভার্ব আকারে, রাইট ফর্ম ভার্ব যখন পড়ো তখন পড়ে থাকো যে ডিসাইড একটা ভার্ব, তারপর ইনফিনিটিভ হয়। এখন তুমি ডিসাইডের মতো ভার্বগুলোকে কি মুখস্থ রাখতে পারবা? মুখস্থ রাখতেও পারো, তবে অনেক বেশি কঠিন। তা আমি এই ক্ষেত্রে যেই কথাটা বলি, তুমি ওই ডিসাইডের মতো যে ভার্বগুলো আছে যাদের পরে ইনফিনিটিভ হয়, আবার মাইন্ডের মতো যে ভার্বগুলো আছে তাদের পর একটা ভার্ব আসলে জেরান্ড হয়, এই ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করে পড়তে হবে, এবং প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আছে সেগুলো পড়তে হবে। যখন এক্সাম্পল পড়ছো, রিডিং পড়ো, লাইক আই ডিসাইডেড নট টু টেক দ্য কোর্স, এই বাক্যটা তুমি 3-4 বার রিডিং পড়ো, তাহলে তোমার আর কষ্ট করে ডিসাইড ভার্বের পরে ইনফিনিটিভ হয় নাকি জিরান্ড হয় এই জিনিস মুখস্থ রাখতে হবে না। রিডিং পড়ার অভ্যাস থাকলে এই হেল্পটা তুমি পরীক্ষার হলে গিয়ে পাবা। ওকে, তাহলে আই ডিসাইডেড নট টু টেক দ্য কোর্স বিকজ ইটস টু ইজি। ইটস মানে কি, ইট ইজ, আর ইটস মানে ইহার। তাহলে এখানে আমাদের সেন্টেন্স লাগবে বিধায় ইট সাবজেক্ট আর ইজটা হলো ভার্ব। ওকে, নেক্সট ওয়ান, হি বিকেম রিচ ওভারনাইট। দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ড কোনটা ভাইয়া? এখানে ওভারনাইট শব্দটা হলো আন্ডারলাইন করা ওয়ার্ড। উত্তর করো। সে হয়ে গিয়েছিল, কি হয়ে গেছিল? ধনী। ওভারনাইট, রাতারাতি, রাতারাতি। তাহলে এখানে ওভারনাইট শব্দটা তুমি কোন পার্টস অফ ধরবা? অবশ্যই তুমি জানো বাক্যের ভার্বকে কখন, কোথায়, কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো, সিঙ্গেল ওয়ার্ড উত্তর পাইলে সেটা অ্যাডভার্ব, ফ্রেজ পাইলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ হলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে হি বিকেম রিচ, সে হয়ে গিয়েছিল কি, ধনী, ওভারনাইট, রাতারাতি। তাহলে এখানে ওভারনাইটের কি ধরবা? সময় বোঝাচ্ছে না, মানে অল্প সময়, রাতারাতি মানে অল্প সময় সে কি হয়ে গেছে, ধনী হয়ে গেছে। তাহলে সময়কে বোঝাচ্ছে নাকি? একটা সময়কে বোঝাচ্ছে। কখন রাতারাতি মানে কখন সে ধনী হয়েছে? অল্প সময়ে, মানে একটা সময়কে রেফার করছে, বুঝতে পারছো? ফলে তুমি উত্তর কি লিখবা ভাই? অ্যাডভার্ব লিখবা। ইয়েস, হি বিকেম রিচ ওভারনাইট, অ্যাডভার্ব। সে কখন ধনী হয়েছে? রাতারাতি, মানে অল্প সময়ে। রাতারাতি বলতে এখানে অল্প সময়কে বোঝাচ্ছে। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা আসে, এই বিকেম শব্দটা কেমন ভার্ব? বিকেম একটা ভার্ব নিশ্চয়ই, প্রিন্সিপাল ভার্ব। এখন ভার্বের অনেক ক্লাসিফিকেশন আছে না, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে কি বলা যেতে পারে, লিঙ্কিং ভার্ব, কপিউলেটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। এটা কোন টাইপের ভার্ব আমার একটু কমেন্টে লিখবা। পরীক্ষা আসছে মনে করো, এবং পরীক্ষা নিশ্চয়ই আসছে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে। অপশন দিয়ে দিই তোমাদেরকে 4টা, তোমরা তো অপশন ছাড়া একটু কঠিন হয়ে যায়। ধরো আমি লিখলাম কপিউলেটিভ ভার্ব, খেয়াল রাখো কপিউলেটিভের অন্য নাম হলো লিঙ্কিং ভার্ব। আমি দিলাম ধরো ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। তারপরে দিলাম ভাইয়ায় আর কি দিব, ধরো ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ডি নাম্বার দিলাম কগনেট ভার্ব। তাহলে আমার প্রশ্নটা হলো বিকেম শব্দটা কেমন ভার্ব? কপিউলেটিভ মানে লিঙ্কিং, কপিউলেটিভের অন্য একটা নাম কি? লিঙ্কিং ভার্ব। জাহাঙ্গীরনগর এমনি আসছিল লিঙ্কিং,
ফ্যাক্টিটিভ, ইন্ট্রানজিটিভ নাকি কগনেট? কমেন্টে আমার লিখবা। সো স্যার বিকেম শব্দটা এই ভার্ব, আমি দেখবো তোমার কমেন্টটা। ওকে, দেন আসো 6, প্যারাডক্স ইজ আ স্টেটমেন্ট দ্যাট ইজ। আনসার কি হবে বলো? টেক্সট বুকের সাথে কানেক্টেড জানো, এবং বিশেষ পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু এসেছে, এই প্রশ্নটা এসেছে। প্যারাডক্স মানে কি? প্যারাডক্স ইজ আ স্টেটমেন্ট দ্যাট ইজ, এবং তোমরা অবশ্যই ফিগার অফ স্পিচ খুব ভালো করে পারো আমি নিশ্চিত। ফিগার অফ স্পিচ বা লিটারেরি টার্ম নামে যেই টপিকটা আছে সেটা খুব ভালো করে পড়ো ভাই। এখান থেকে কিন্তু এমসিকিউ রিটেন যেখানে হোক প্রশ্ন আসে, রেগুলার এই প্রশ্ন আসে। এই টপিকের উপর আমার একটা দুটা ক্লাসও আছে, ধামাকার ক্লাস। আমি নিশ্চিত ওই একটা দুটা ক্লাস দেখলে তুমি ফিগার অফ স্পিচের একবার প্র্যাকটিস খুব ভালো করে পারবা। আমি একবার ধরে ধরে পড়াইছি, 40-50 মিনিট করে ক্লাস, সার্চ করে পেয়ে যাবা। উত্তর কি? প্যারাডক্স মানে হলো, আমরা এখানে কি লিখছি, এখানে যা আছে তাতে প্যারাডক্স মানে হলো সেলফ কন্ট্রাডিক্টরি। সেলফ কন্ট্রাডিক্টরি, ইয়েস প্যারাডক্স। প্যারাডক্স ইজ এ স্টেটমেন্ট দ্যাট ইজ সেলফ কন্ট্রাডিক্টরি। মানে দেখতে প্রথমত মনে হয় ভুল, পরে আসলে মনে হয় জিনিসটা ঠিক হয়ে যায়। আচ্ছা, তাহলে প্যারাডক্স ইজ এ স্টেটমেন্ট দ্যাট ইজ সেলফ কন্ট্রাডিক্টরি, একবার ডিরেক্ট বিশেষ পরীক্ষার প্রশ্ন। দেন 1, হার লং হেয়ার ওয়াজ আ flowing golden river. Her long hair was a flowing golden river. The figure of speech used here is কি বলো? এই বাক্যটাতে যে ফিগার অফ, এই বাক্যটাকে আমরা কোন ফিগার অফ স্পিচে ফেলতে পারি? সিমিলি, এলিটারেশন, মেটাফোর নাকি পার্সনিফিকেশন? ওই যে বললাম, যাদের ফিগার অফ স্পিচে সমস্যা আছে তারা আমার ক্লাসটা করে আসতে পারো ফিগার অফ স্পিচ দিয়ে, তাহলে এই সবগুলো পেরে যাবে। সিমিলি, মেটাফোর, হাইপারবোলি, পার্সনিফিকেশন, এলিটারেশন আমি সব পড়াইছি। কি হবে ভাই উত্তর? ইয়েস, আসো। হার লং হেয়ার, তার লম্বা চুল, ওয়াজা ছিল, ফ্লোয়িং গোল্ডেন রিভার। লম্বা চুল কি ফ্লোয়িং গোল্ডেন রিভার হয়? না, মানে ভাসমান বা উঠতেছে এমন গোল্ডেন রিভারের মতো, মতো বোঝাচ্ছে। দেখো মতো কথাটা নাই, বাট আমরা অর্থ করতে গেলে কিন্তু মতো কথা নিয়ে আসতে হয় যে বাক্যে, সেই বাক্যটাকে আমরা মেটাফোরে ফেলি। যেমন একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দেই মেটাফোরের, that man is a mad dog. তো এই বাক্যটার অর্থ তুমি করতে পারবা, ওই মানুষটা পাগলা কুকুর। কোন মানুষ পাগলা কুকুর আসলে হয় না, মানুষটা পাগলা কুকুরের মতো। পাগলা কুকুর যেমন মানে সিলাসিলি করে, উল্টাপাল্টা কামড় দিয়ে ফেলে, কি করে সে নিজে জানে না, ওই মানুষটাও কিন্তু ওই টাইপের, এটা বোঝাচ্ছে। তাহলে ওই মানুষটা পাগলা কুকুরের মতো, এই যে মতো কথা নিয়ে আসতে হচ্ছে বিধায় এই বাক্যটাকে আমরা বলবো মেটাফোর। তাহলে যেই বাক্যের অর্থ করতে আমরা মতো কথাটা বাক্যে নাই, মানে অ্যাজ লাইক শব্দটা বাক্যে নাই মতো অর্থে, আমরা যদি অ্যাজ লাইক অর্থ মানে বাংলা অর্থে মতো নিয়ে আসতে হয় বাক্যের অর্থ করতে গেলে, জেনুইনলি বোঝার স্বার্থে, তখন ওই বাক্যটাকে আমরা কি বলবো? মেটাফোর বলবো। আশা করি ক্লিয়ার। নেক্সট ওয়ান, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা তোমাদের টেক্সট বুকের একটা লাইন আমি তুলে দিয়ে এটার একটু কারেকশনের মতো প্রশ্ন বানাইছি, কুইক করো। আসো ভাই, উত্তরে তুমি যা চিন্তা করেছো, মেডিটেশন রিলিজেস। হ্যাঁ ঠিক আছে, মেডিটেশন যেহেতু সিঙ্গুলার, ভার্বটা কিন্তু সিঙ্গুলারই লাগবে, এবং ভার্বের সাথে অ্যাডভাইস হলে কিন্তু সিঙ্গুলার। তাহলে রিলিজেস অ্যাংজাইটি অ্যান্ড ব্রিংস, এই যে ভার্ব আছে এটার সাথে কিন্তু একটা অ্যাস থাকার কথা ছিল, কিন্তু নাই বিধায় আমরা এই বাক্যটা, অপশনটা ভুল। মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটি অ্যান্ড হ্যাজ ব্রট, ভাইয়া এখানে প্রেজেন্ট টেন্স আছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট হয় না। মেডিটেশন রিলিজেস ভাল লাগছে অ্যান্ড ব্রট পাস্ট টেন্স হয় না, বুঝছো তো? উত্তর নিশ্চিত দিই। মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটি অ্যান্ড ব্রিংস আ স্টেট অফ কামনেস শব্দটা কিন্তু নাউন, স্পেলিং আকারে খেয়াল রাখতে পারো, এলটার উচ্চারণ নাই। ওকে, উত্তর নিশ্চয়ই ডি। দেন 1, which of the following words is an antonym of the word clinch? Clinch মানে কি? এই ক্লিন শব্দের উল্টা চাইছে আমাদের, অ্যান্টোনিম। ক্লিন শব্দের উল্টা কি? কনফার্ম। ক্লিন শব্দ সিনোনিম হলো কনফার্ম বা সেটেল করা, নিশ্চয়তা দেওয়া, অ্যাপ্রুভ করাও আসে, সিকিউর করাও আসে। বুঝতে পারছো ভাই? তাহলে ক্লিন শব্দের সিনোনিম আকারে কিন্তু আমাদের এই তিনটাই হতে পারে। একটাই আছে, সেটা হলো ডিজোন, মানে নিশ্চয়তা না দেওয়া, আমি ওন করি না, ডিজোন। তাহলে ক্লিন শব্দের উল্টা কি? অ্যান্টোনিম চেয়েছে ডিসওন। নেক্সট ওয়ান, হোয়াট ইজ অ্যান এপিক? এপিক কোনটা? বিশেষ পরীক্ষার প্রশ্ন, আনসার করো। হোয়াট ইজ অ্যান এপিক? মহাকাব্য যাকে আমরা বলি। তাহলে মহাকাব্য আকারে আমি জানি, তুমি উত্তরে নিশ্চয়ই লিখেছো আ কাইন্ড অফ লং পোয়েম। আ কাইন্ড অফ লং পোয়েম।
which is misspelled, কোন বানানটা ভুল বলো, এগুলো তোমাদের টেক্সট বুকের ওয়ার্ড। কোন বানানটা ভুল? গেরিলা, সাকসেসর, বিগিনিং, টিউবারকিউলোসিস। নেলসন ম্যান্ডেলার গল্পে টিউবারকুলোসিস শব্দটা কিন্তু আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে কয়েকটা আছে সেখানে। ইয়াস, এখানে ভুল বানানো হলো ভাইয়া শেষটা, টিউবারকুলোসিস বানানো ভুল। গেরিলা ঠিক আছে, সাকসেসর ঠিক আছে, বিগিনিং ঠিক আছে, টিউবার এখানে ই লাগবে একটা শেষ, আর সব কিছুই ঠিক আছে। এম আই রাইট? কিউলোসিস, ইয়াস, টিউবারকুলোসিস যক্ষা বানানটাও তোমাদের লাগে বাংলায়। দেন 11th, investigation shows that this dash accident happened dash or damage in one of Colombia's wings. বলবা কোথা থেকে আনছি? আবারও টেক্সট বুকের প্রশ্ন। দেখো, টেক্সট বুকের প্রশ্ন দিয়েই আসলে প্রশ্ন করা যায়। টেক্সট বুক নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝে পড়ো, আমি জানি। এবার তুমি বি ইউনিটের পরীক্ষা দিলেই হবে, এবার যে ইউনিটের স্টুডেন্ট হও না কেন। এবং টেক্সট বুক একটা জিনিস যদি কেউ বুঝে শুনে ভালোবাসা পড়ে, তার ইংলিশ ভালো হয়ে যাওয়ার কথা। আনফরচুনেটলি আমরা, আমাদের টিচাররা, আমাদের স্টুডেন্টরা কমন করে এইচএসসি পরীক্ষা দেয়, এ প্লাস পায়, দিন শেষে অ্যাডমিশন টেস্টে এসে ধরা খায়, পাস করে না। অসংখ্য ডাবল গোল্ডেনদার স্টুডেন্ট পাওয়া যাবে যারা অ্যাডমিশন টেস্টে ইংলিশে রীতিমতো ফেল করে। কারণ অ্যাডমিশন টেস্টে কিন্তু সেই অর্থে কমন পাইয়ে দিবে এমন কোনো টিচার তোমার কাছে নাই। টিচার হয়তো সাজেশন দেয়, সাজেশনের কোনো গ্যারান্টি নাই। আসো, এই বাক্য বুঝে পড়তে হবে ভাইয়া। ইনভেস্টিগেশন দেখায় যে দিস ড্যাশ অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, কেমন অ্যাক্সিডেন্টটা ঘটছে। টেক্সট বুক পড়লে তো অটোমেটিকলি পারতা। অ্যাক্সিডেন্ট কি হ্যাপি অ্যাক্সিডেন্ট হয় ভাই? অ্যাক্সিডেন্ট কিন্তু হ্যাপি হয় না। ডিজাস্ট্রাস, হ্যাঁ এটা হইতে পারে, ধ্বংসাত্মক হইতে পারে। ইন্টারেস্টিং, অ্যাক্সিডেন্ট বুঝি ইন্টারেস্টিং ঘটে, তাহলে অ্যাক্সিডেন্ট হইতে পারে ভাইয়া ফ্যাটাল অথবা ডিজাস্ট্রাস, দুটোর একটা। এবার আসো, দিস ডিজাস্টার্স অথবা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ড্যাশ আর ড্যামেজ। আমি একটু আগে বলে আসছিলাম না, বিকজ মানে কি ভাইয়া? কারণ, তারপর অবশ্যই বাক্য থাকবে। আর বিকজ অফ মানে কারণে, তারপর বাক্য থাকবে না। এবং আমরা জানি বিকজ অফ এর জায়গায় কিন্তু আমরা ডিউ টু লিখতে পারি। এবং দেখো এখানে আর ড্যামেজ ইন ওয়ান অফ কলম্বিয়াস উইংস, এখানে কোনো সেন্টেন্স নাই, মানে সাব ভার্ব নাই। এই ড্যামেজ শব্দের এখানে নাউন, কিন্তু ড্যামেজ শব্দের ভার্ব হতে পারে, বাট এখানে কিন্তু না, সে না। তাহলে আমাদের সেন্টেন্স নাই যেহেতু, আমরা অবশ্যই বিকজ দিয়ে যে অপশন আছে এটা কাটে দিব, রইলে আমাদের উত্তর ডি। ইয়েস, উত্তর হচ্ছে ডি। দেখো এখানে গ্রামার ভোকাবুলারির মিশ্রণ আছে এবং টেক্সট বুকের জিনিস। তাহলে ইনভেস্টিগেশন শোজ দ্যাট দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এই মর্মান্তিক দুর্ঘটনা হ্যাপেন ঘটেছিল ডিউ টু আর ড্যামেজ, একটা ড্যামেজের কারণে, ইন ওয়ান অফ কলম্বিয়াস উইংস। এবং নিশ্চয়ই তোমরা জানো ওয়ান অফ এর পর যে নাউনটা হবে, নাউনটা কিন্তু অবশ্যই প্লুরাল হবে, এই যে উইংস লেখা আছে। ওকে, উত্তর কি তাহলে ভাইয়া? উত্তর হচ্ছে ডি। ওকে, দেন 12 করো, ইট ওয়াজ ডিজলভড অল অফ আ সাডেন। এটাও কিন্তু টেক্সট বুকের একটা লাইনেরে আমি আন্ডারলাইন করে মারছি। বলো, অল অফ আ সাডেন, এই আন্ডারলাইন করা অংশটা তুমি কোন ফ্রেজ বলবা? অবশ্যই পারতে হবে ভাইয়া, কারণ একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্নের কানেকশন থাকে। এবং আমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এমন দেখেছি যে একটা প্রশ্নের অপশনের সাথে অন্য একটা প্রশ্নের উত্তর মিলে, মানে একটা প্রশ্নে যা বলা আছে ওই প্রশ্নটা যদি কেউ ভালো করে বুঝতো তাহলে অন্য একটা প্রশ্নের উত্তর বাইরে যেত। হ্যাঁ, লিটারেলি যে পরীক্ষা দেয় তার কাছে এটা ধরা খায় না, কঠিন মনে হয় অনেক। তোমার কাছে এখন আমার সাথে এটা সমাধান করতে যত সহজ লাগে, তোমার মনে হবে স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আসবে? ভাই, মূল পরীক্ষায় এরকম সহজ প্রশ্নই আসে। ডিউর ইংলিশ প্রশ্ন কঠিন হয় না, ডিউর প্রশ্ন কঠিন হয় না যেমনটা জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী হয়। ডিউর প্রশ্ন সহজ হয় কেন? এখানে স্টুডেন্টরা খুব বেশি খারাপ করে, ওনারা প্রশ্ন সহজ রাখেন, অপশন একটু কিছু ট্রিক্স রাখেন, এবং স্টুডেন্টদের এখানে এক্সপেকটেশন বেশি ধার করেন, অনেকে খারাপ করে। কিন্তু অল অফ আ সাডেন এটা তুমি অবশ্যই অ্যাডভার্ব ধরেছ, কারণ ইট ওয়াজ ডিজলভড মানে এটা ডিজলভ হয়ে গেছে, মানে ভেঙে গেছে কোন একটা পার্লামেন্ট। অল অফ আ সাডেন হঠাৎ করে, এটা সময়কে রেফার করছে বিধায় তুমি অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবা। ইয়েস, অ্যাডভার্ব ফ্রেজ। ওকে ভাই, 13 আসো। ইফ হি ড্যাশ অন টেলিং লাইজ নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সেজ। কি বলবা? খুব ইজি কোশ্চেন, জানি ইফ দেখে তোমার মাথায় মানে ঘুরতেছে স্যার এটা কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে পড়ছে। ইয়েস, অ্যাবসলিউটলি ইয়েস। তাহলে তুমি উইল বিলিভ দেখে বুঝতে পারছো ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। তাহলে ইফ যুক্ত সেন্টেন্সটা শেষ হয়ে নতুন সেন্টেন্সে যখন ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, নিশ্চয়ই ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে বের করো, ইফ হি উইল গো দিবা না, ইফ হি গো দিবা না, ইফ হি গোজ অথবা কন্টিনিউস, কোনটা দিবা?
কন্টিনিউজ অন লাগে না, কারণ কন্টিনিউ নিজেই কন্টিনিউজের পর কিন্তু অন লাগে না, তাই না? কন্টিনিউর সাথে আমরা অন বলি না, আমরা গোজের সাথে অন বলি। গো অন মানে কন্টিনিউ করা। তাহলে উত্তরে তুমি এসেই দিয়েছো, ইফ হি গোজ অন, যদি সে কন্টিনিউ করে, গোজ অন মানে কন্টিনিউ করা, যদি সে কন্টিনিউ করে টেলিং লাইজ, মানে যদি সে মিথ্যা কথা বলাটা কন্টিনিউ করে, মানে বলতেই থাকে, নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সেজ, সে যা বলে তার একটা শব্দ কেউ বিশ্বাস করবে না। তাহলে উত্তরে তুমি অবশ্যই কি নিয়েছো ভাইয়া? সে, ইফ হি গোজ অন টেলিং লাইজ নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সেজ। ক্লাসে এখনো লাইক দাও নাই তুমি, ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দাও প্লিজ। তুমি শেয়ার করে দিলে তোমার কিছু বন্ধু উপকার পাবে। আমার ক্লাসটা যখন অনেক মানুষজন করবে, আমি ফিল করব কি আমার এই ক্লাস নেওয়ার চিন্তাটা সার্থক হচ্ছে। তুমি যদি ক্লাসটাতে রিয়াকশন একটু না দাও, না শেয়ার করে দাও, অনেক মানুষজন যদি আমার ক্লাস না করে, আমি নিজেই ভাববো আমার ক্লাস দ্বারা উপকার হচ্ছে না মানুষের, এবং আমি ক্লাস তো নিতে আগ্রহ পাবো না, আমার তো সময় যায়। ধরো তুমি মোরলেস 20 মিনিট একটা ক্লাস দেখো ভাই, আমার কমপক্ষে 3-4 ঘন্টা সময় ব্যয় হয় এটার পিছনে। তো 3-4 ঘন্টা সময় আমি ব্যয় করবো, মানুষের উপকার কম হচ্ছে, এমন জায়গাতে আমি থাকবো না নিশ্চয়ই, মানে এমন কাজ আমি করতে আগ্রহ পাবো না। প্লিজ হেল্প করো বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে। 14, দ্য চাইল্ড ওয়েন্ট আউট ড্যাশ হিজ মাদার হ্যাড টোল্ড হিম নট টু। কি বলবা? দ্য চাইল্ড ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট মানে কি? বাইরে গেছে। ওয়েন্ট শব্দটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব, এবং অবশ্যই এটা কি? নন ফাইনাইট ভার্ব, বাইরে চলে গেছে। তাহলে নন ফাইনাইট কেন বলছি? আমি বলতে চাইছিলাম ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। তাহলে দ্য চাইল্ড ওয়েন্ট আউট, ছেলেটা বাইরে চলে গিয়েছিল, ড্যাশ হিজ মাদার। দেখো বাক্যের অন্য পাশে একটা সেন্টেন্স আছে, বাচ্চাটায় বাইরে চলে গেছিল যদিও তার মায়ে had told him not to মানে কি? not to go out, এরকম একটা কথা আছে। গো আউটটা বলে নাই, আমরা বাক্যের সেন্স বুঝেই এটা বুঝবো। তাহলে বাচ্চার মায় বলছিল বাইরে না যাইতে, তারপরে সে বাইরে গেছে। তাহলে উত্তরে তুমি নিশ্চয় কি নিবা? ইভেন দো। দেখো ইভেন দো, এরপর অবশ্যই সেন্টেন্স লাগবে। এমন শুধু ইভেন লেখা যাবে না, ইভেন ইফ দিয়ে লেখানো হয় না। ইভেন দো মানে অলদোর অর্থ দেয় এমনটা। তাহলে দ্য চাইল্ড ওয়েন্ট আউট, ছেলেটা বাহিরে চলে গিয়েছে, বাচ্চাটা বাহিরে চলে গিয়েছিল, ইভেন দো যদিও, হিজ মাদার তার মা, হ্যাড টোল্ড হিম তারা বলছিল নট টু গো আউট। নট টু মানে কি? ওই বাহিরে না যাওয়ার, না যাইতে বলছিল তার মা, তারপরে সে বাইরে চলে গিয়েছিল। উত্তর নিশ্চয়ই তুমি ডি নিয়েছ। দেন লাস্ট কোশ্চেন ইডিয়মস থেকে, ইফ ইউ গেট ইট অফ ইউর চেস্ট, গেট ইট অফ ইউর চেস্ট, ইউ উইল ফিল বেটার, তোমার ভাল লাগবে। এখানে কথা হলো এই যে গেট ইট অফ ইউর চেস্ট, এই এক্সপ্রেশনটার অর্থ কি? এই ইডিয়মসের অর্থ কি? অফ দ্বারা বুঝো ভাই, অফ দ্বারা কিন্তু বিচ্ছিন্নতা বোঝায়। তোমার চেস্ট থেকে যদি কোনো কিছু গেট ইট অফ করো, মানে কি? ফেলে দাও। এটার আমরা কি অর্থ নিব এই বাক্যে? ইউ উইল ফিল বেটার, তুমি ফিল করবা, ভাল লাগবে তোমার। ইয়াস, তোমার মনে যখন কোনো দুঃখ কষ্ট থাকবে, এটা কারোর সাথে শেয়ার করে ফেলবা, তাহলে তোমার দুঃখ কষ্ট কিন্তু কমে যাবে। ইয়াস, এবং এটা আমাদের লাইফের পার্টও। যখনই তোমার মনে কোনো বিষয় নিয়ে কষ্ট লাগবে, এবং আমাদের সবার জীবনে দুঃখ কষ্ট আছে, অ্যাবসলিউটলি আছে। যিনি কোন একটা দেশের প্রাইম মিনিস্টার, তার জীবনে অনেক বেশি দুঃখ কষ্ট আছে। তুমি হয়তো কোন একজন বিশেষ ক্যাডারের জীবন দেখে ভাবো, ওয়াও ভাই মনে হয় দুঃখ কষ্ট নাই, অনেক দুঃখ কষ্ট আছে, দেখায় নাইতে, বুঝছো নি? ঢাকা ইউনিভার্সিটি পড়লেই তোমার লাইফে দুঃখ কষ্ট থাকবে না, এটি বাজে কথা। ঢাকা ইউনিভার্সিটি পড়ার পরও তোমার লাইফে অনেক দুঃখ কষ্ট আসবে, এখন যেমনটা আছে। তাহলে সমস্যা যখন আসবে, এটা কারোর সাথে শেয়ার করে ফেলতে হবে। এখন বলো এটার অর্থ কি নিব আমরা? এই যে এটাই বলছে, টক অ্যাবাউট ইট। যখন তোমার মনে কোনো দুঃখ কষ্ট থাকবে, এটা নিয়ে কথা বলেই ফেলবা কারোর সাথে, দেখবা এটা কমে গেছে। ইফ ইউ গেট ইট অফ ইউর চেস্ট, ইউ উইল ফিল বেটার। মানে তোমার মনে যখন কোনো দুঃখ কষ্ট থাকবে, এটা কারোর সাথে শেয়ার করে ফেলো, বইলে ফেলো, তাহলে তোমার কাছে ভাল লাগবে। তাহলে এই গেট ইট অফ ইউর চেস্ট দ্বারা এখানে যে এক্সপ্রেশন আছে, মানে আমাদের সেন্টেন্সের এক্সপ্রেশনে বা অর্থ বুঝতে গেলে আমরা যেটা পাই, টক অ্যাবাউট ইট, নিয়ে যখন কথা বলবা তোমার কাছে ভালো লাগবে। এই ছিল তোমাদের জন্য আজকের এমসিকিউ এক্সাম। কয়টা প্রশ্ন তোমার কারেক্ট হয়েছে আমাকে জানাতে পারো। এই প্রশ্নে তুমি 10-12 পাওয়া উচিত, যদি তুমি চান্স পাওয়ার ইচ্ছে থাকে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।